বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সুলতানা রাজিয়া, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই। তোমাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনলাইন ক্লাসে। আজকের এই ক্লাসটি আমি বিশেষ করে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্যই সাজিয়েছি। তবে যেহেতু আমরা দুটো একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে একই সময়ে যুগপৎভাবে প্রথম এবং দ্বিতীয় পত্র পড়িয়ে থাকি, সেহেতু এটি দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য সমানভাবে প্রযোজ্য হবে। তো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, গত 6-10-2020 তারিখে তোমাদের সাথে আমার একটা পরিচিতিমূলক একটা ছোট্ট 6 মিনিটের একটি ক্লাস ছিল। আমি ইউটিউবে দিয়েছি, কর্ণফুলী সরকারি কলেজের পেজেও দিয়েছি, এবং নতুন যে আমি মেসেঞ্জার গ্রুপটি খুলেছি সেটাতেও দিয়েছি। আশা করি আমার অধিকাংশ ছাত্রছাত্রীরাই আমার ক্লাসটি দেখেছো। সেখানে আমি খুব সংক্ষিপ্তভাবে আমার পরিচয় পর্ব এবং তোমাদেরকে ছোট্ট করে একটা দিক নির্দেশনা দিতে চেষ্টা করেছি। তার বাকিটুকু আমাদের প্রতিদিনকার ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা আরও অনেক কিছু দিক নির্দেশনা দেব তোমাদের। আশা করি সেগুলো নিয়ে তোমরা সমৃদ্ধ হবে। আজ আমি যেহেতু আমি এই ক্লাসটিকে আমি প্রথম বর্ষের শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাজিয়েছি, সেহেতু আমি একটু পাঠ পরিচিতি নিয়ে কথা বলবো। 2020-21 শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীরা, তোমরা যারা সমাজবিজ্ঞান বিষয়টি তোমাদের কম্পালসারি কিংবা অপশনাল সাবজেক্ট হিসেবে নিয়েছো, শুধুমাত্র বিষয়টিকে তোমরা নিজেদের পাঠ্য সাবজেক্ট হিসেবে সিলেক্ট করার জন্য তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। কারণ এই বিষয়টি একটি জীবন ঘনিষ্ঠ বিষয়। এটাকে চুজ করবার জন্য আমি তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এটি এমন একটি বিষয় বা বিজ্ঞান যার পরতে পরতে লুকিয়ে আছে আমাদের জীবনের অপরিহার্য উপাদান বা জ্ঞান, যে বিষয়টি না পড়লে সামাজিক মানুষ হিসেবে আমাদের জীবন অসম্পূর্ণই থেকে যাবে বলে আমি বিশ্বাস করি। যা হোক, তোমরা জানো কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে 2 বছরের কোর্স, প্রথম বর্ষ একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী, এবং সর্বশেষে চূড়ান্ত পরীক্ষা এইচএসসি পরীক্ষা। যদিও হিসেবে 2 বছর, কিন্তু তোমাদের এই সময়টা আমরা 12×24 মাস হিসাব করতে পারবো না, কারণ অনেকগুলো ভ্যাকেশন থাকে, অনেকগুলো পরীক্ষা মাঝখানে দিতে হয়। সব মিলিয়ে আসলে আমরা অতগুলো ক্লাস তোমাদের সাথে পাই না, যে কারণে সময় কিন্তু আমাদের 2 বছর হলেও তুলনামূলকভাবে সংক্ষিপ্ত। শিক্ষার্থীবৃন্দ, সমাজবিজ্ঞানের 2টা পত্রই আমরা প্রথম বর্ষে একসাথে পড়াবো, কেননা সরকারি নির্দেশনায় আছে আমাদের যে 2টো পত্রের 50-50 তোমাদের প্রথম বর্ষ চূড়ান্ত পরীক্ষা, এবং সবটুকু দিয়ে আবার তোমাদেরকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। তো সেই লক্ষ্যকে সামনে রেখে আমি কোর্স প্ল্যানটা সাজিয়েছি, যেটা আমি পরবর্তীতে তোমাদেরকে আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেব। কিন্তু আজকে তারপরে আমি একটু আলোচনা করে নিতে চাই, কারণ আমাদের যে সিলেবাস, আমাদের যে বইগুলো আছে সেটা সম্পর্কে যদি আমরা খুব ভালোভাবে না জানি, তাহলে আমাদের হয়তো যদি জানি তাহলে আমাদের পাঠটা, আমাদের পড়ালেখাটা আরেকটু সহজতর হবে বলে আমি বিশ্বাস করি। তো তোমরা বইটা কিনে নেবে, আমি বইয়ের নাম দিয়ে দিচ্ছি। বইগুলো 2টো বই চেষ্টা করবে কিনে নিতে, এবং আমি দুটো পাবলিকেশনসের বইকে আমি বিশেষ করে, যেগুলি বাংলাদেশ তোমার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত 2টো বইয়ের নাম আমি তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দেব। চেষ্টা করবে যাদের সামর্থ্য আছে তারা 2টো বই কিনতে, 2টো পাবলিকেশনসের বই কিনতে, এবং যারা পারবে না তারা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে কিনবে, কেননা আমি 2টো বই থেকেই যে অধ্যায়টা যে বইয়ে বেশ ভালো আছে আমি সেটা তোমাদের জন্য সাজেস্ট করে থাকি। যাই হোক, আমি বইগুলো তোমাদের জন্য স্লাইডে দিয়ে দিই।
সুপ্রিয় শিক্ষার্থী, আমি যে দুটো বই তোমাদের জন্য সিলেক্ট করেছি সেগুলো হচ্ছে সমাজবিজ্ঞান প্রথম পত্র মেট্রোপলিস লাইব্রেরি এবং দ্বিতীয় বইটি হচ্ছে সমাজবিজ্ঞান প্রথম পত্র অক্ষরপত্র পাবলিকেশনস। এখন কথা হচ্ছে যে অনলাইন ক্লাস হবে বলে তোমরা মনে করো না যে বইয়ের প্রয়োজন নেই। আমরা ভার্চুয়াল ক্লাস নেব বটে, কিন্তু ক্লাসের পরে বইয়ে তোমাদের যতটা বিস্তারিত আছে সেগুলো তোমাদেরকে অ্যাকচুয়ালি পড়তে হবে, জানতে হবে। তাই আমি সকল ছাত্রছাত্রীদের কাছে প্রত্যাশা করব যে তোমরা যত দ্রুত সম্ভব, বাজারে বই চলে এসছে, তোমরা বইগুলো সংগ্রহ করে নেবে। আর পুরনো বইও তেমন একটা পরিবর্তন হয়নি, সেটাও তোমরা সংগ্রহ করে নিতে পারো। আর আমি সমাজবিজ্ঞান বিভাগের যে মেসেঞ্জার গ্রুপটি খুলেছি সেটা তো সবাই খুবই দ্রুত যুক্ত হয়ে নেবে, কারণ ইতোমধ্যে আমরা অনেকগুলো ক্লাসই আমাদের মেসেঞ্জার গ্রুপ কিংবা কলেজ পেজে আমরা দিয়ে দিয়েছি। তো সেগুলো যাতে করে তোমরা বারে বারে দেখতে পারো, আমি সেই জন্যই তোমরা দ্রুত আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে নেবে। তাছাড়া সেখানে আমরা প্রায়শই কিছু পরীক্ষা নিয়ে থাকি, সেগুলো তো যাতে করে তোমরা অংশগ্রহণ করতে পারো। এবার আসো আমরা কিভাবে আমাদের এই পাঠটা শুরু করব। কর্ণফুলী সরকারি কলেজ থেকে ইতোমধ্যে আমাদেরকে একটি অনলাইন রুটিন দিয়ে দেওয়া হয়েছে। প্রতি রবি এবং বুধবার সকাল 10:45 মধ্যেই আমাদের ক্লাসগুলো হবে। আমরা সমাজবিজ্ঞান বিভাগে দুজন শিক্ষক আছি, আমি এবং আরেকজন ম্যাডাম আছেন, তিনি মনোয়ারা বেগম, তিনিও তোমাদের ক্লাসগুলো নিয়মিতই নেবেন। আমি প্রথম পত্রের 4র্থ অধ্যায় থেকে তোমাদের ক্লাসটি আরম্ভ করব। আর পরীক্ষা পদ্ধতি বিষয়ে আমি মনে করি না যে তোমাদের খুব বেশি বলার আছে, কারণ ইতোমধ্যে তোমরা এসএসসি পাস করেছো সৃজনশীল পদ্ধতির মাধ্যমে। অতএব আমাদের ইন্টারমিডিয়েটেও ঠিক অনুরূপই তোমার সৃজনশীল পদ্ধতিতে তোমাদের পরীক্ষাগুলো, প্রশ্নের প্যাটার্নটা প্রায় একই রকম, পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এখানে সমাজবিজ্ঞান তোমাদের প্রথম এবং দ্বিতীয় পত্র এভাবেই পরীক্ষা দিতে হবে। তাই সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমি সমাজবিজ্ঞানের বিষয়ের যে 4র্থ পত্র সেখান থেকে 4র্থ অধ্যায়, সেখানে আমি সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় বিষয়গুলো নিয়ে পড়াবো, যার ইংরেজিতে যাকে বেসিক কনসেপ্ট অফ সোশিওলজি বলে অভিহিত করা হয়, যেগুলো অ্যাকচুয়ালি সমাজবিজ্ঞানের প্রাণ। প্রত্যয়গুলোর ধারণা না থাকলে সমাজবিজ্ঞানের আলোচনা অসম্পূর্ণ থাকবে বলে আমি মনে করি, বা এই মৌল প্রত্যয়গুলো সম্পর্কে যদি আমরা না জানি তাহলে সমাজবিজ্ঞানকে বোঝা আমাদের জন্য খুব একটা সহজ হবে না। তাই এই যে মৌলিক যে প্রত্যয়গুলো আছে সেগুলো আমাদেরকে অবশ্যই সুস্পষ্টভাবে ধারণা থাকতে হবে সেগুলোর বিষয়ে। দীর্ঘ এই অধ্যায়ে আমরা যা যা পড়ব সেটা আমি সংক্ষিপ্ত তোমাদের কাছে একটু তুলে ধরছি। তা এই অধ্যায়ে আমরা পড়ব সমাজ কি, সংস্কৃতি কি, সভ্যতা, দল বা গোষ্ঠী বলতে আমরা কি বুঝি, লোকরীতি, সম্প্রদায়, প্রতিষ্ঠান, প্রথা, লোকাচার, সমাজ কাঠামো, সামাজিক স্তরবিন্যাস, সামাজিক গতিশীলতা ও সামাজিক নিয়ন্ত্রণ সম্পর্কে আমরা এই অধ্যায়ে ধারণা অর্জন করব। শিক্ষার্থীবৃন্দ, এরই ধারাবাহিকতায় আজ আমি উল্লেখিত মৌলিক প্রত্যয়গুলোর মধ্য থেকে সমাজ প্রত্যয়টি আলোচনা করব, যেটি সমাজবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয়। আসলে আমরা দেখি যে বাংলা সমাজ শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি। বাংলা সমাজ শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোসাইটি, SOCIETY। ল্যাটিন শব্দ সোশিয়াস থেকে এর উৎপত্তি হয়েছে, যার অর্থ পারস্পরিক বন্ধুত্ব এবং সহযোগিতা। তোমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ, ছবিটি আমি দিয়ে দিচ্ছি। সেখানে দেখো যে এখানে
সুপ্রিয় শিক্ষার্থী, ছবিটি নিশ্চয়ই তোমরা দেখেছো অনেকগুলো মানুষ একসাথে, নানান জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী, লিঙ্গের মানুষকে আমরা একসাথে এই ছবিটিতে দেখতে পাচ্ছি। এটি মূলত একটি সমাজের ছবি। সাধারণ ভাষায় সমাজ হলো যখন বহু লোক একই উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ হয়ে বসবাস করে, তাকে সমাজ বলে। আরেকবার বলছি, তোমরা একটু মন দিয়ে শোনো। সাধারণ ভাষায় সমাজ হলো যখন বহু লোক একই উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধভাবে বসবাস করে, তার নাম হচ্ছে সমাজ। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম? দুটো বিষয়। একটি হচ্ছে বহু লোকের সংঘবদ্ধতা, দুই হচ্ছে একটি উদ্দেশ্য। আমরা আশা করি তোমরা মনে করে দেখো যে তোমরা যখন 3, 4, 5, 6, 7-এর সমাজ পরিবেশ পরিচিতি বইটাতে তোমরা আদিম সমাজ সম্পর্কে পড়েছ, কি দেখেছো সেখানে? যে কতগুলো গাছের বাকল পড়া মানুষ, পাতা পড়া মানুষ, যারা গুহায় বাস করে, যাদেরকে বর্ণনা করা হয়েছে এভাবে, যারা নিজের খাবার নিজে খেতে জানে না, আগুন জ্বালাতে জানে না, ঘর বাড়ি নির্মাণ করতে জানে না, ভাষা কথা বলতে জানে না। সেই রকম একটা আদি অসহায় অবস্থা মানুষ কি করত, কিভাবে খেত? তারা সংঘবদ্ধ হয়ে বনের ফলমূল সংগ্রহ করে খেত, কিংবা পশু পাখিকে কোনো রকমভাবে ধরে কাঁচাই খেয়ে নিত, এবং গুহায় বসবাস, গাছের ডালে কিংবা গুহায় বসবাস করত। শীত নিবারণের জন্য গাছের পাতা, চামড়া ইত্যাদি পরিধান করত। তাহলে এইরকম একটি অসহায় অবস্থায় পরিস্থিতিতে হিংস্র প্রাণীর হাত থেকে বাঁচতে, প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে, খাবার সংগ্রহ করতে বাধ্য হয়ে মানুষ সংঘবদ্ধ জীবনযাপন করেছে। এভাবে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সমাজের জন্ম হয়। এই যে খাবার সংগ্রহ করার জন্য কিংবা কোনো বন্য প্রাণীর হাত থেকে, হিংস্র প্রাণীর হাত থেকে রক্ষা করার জন্য সবাই সংঘবদ্ধভাবে তাকে প্রতিহত করতে হতো, সংঘবদ্ধভাবে খাবার সংগ্রহে যেতে হতো। এই প্রয়োজন থেকে মানুষ অ্যাকচুয়ালি সমাজ গড়ে তুলেছেন বলে সমাজবিজ্ঞানীরা মনে করেন। তাহলে আমরা দেখছি যে যখন কোনো উদ্দেশ্য সাধনের জন্য কতগুলো মানুষ একত্রে হয়ে বসবাস করছে, তখনই সমাজ গড়ে উঠছে। আদিম সমাজে কী উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য ছিল হিংস্র প্রাণীর হাত থেকে বাঁচা, উদ্দেশ্য ছিল খাবার সংগ্রহ করা। অতএব আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। আসো এবার আমরা দেখি যে বিভিন্ন সমাজবিজ্ঞানীরা এই কীভাবে সমাজকে সংজ্ঞায়িত করেছেন, তারা কীভাবে সমাজকে ব্যাখ্যা করেছেন। সমাজবিজ্ঞানী জিসবার্ট তার ফান্ডামেন্টাল অফ সোশিয়োলজি গ্রন্থে বলেছেন, ফান্ডামেন্টাল অফ সোশিয়োলজি গ্রন্থে বলেছেন, সোসাইটি ইন জেনারেল কনসিস্ট ইন দ্য complicated network of social relationship by which every human being is interconnected with his fellow man। অর্থাৎ সমাজ হলো সামাজিক সম্পর্কের এমন এক জটিল জাল, যে সম্পর্কের দ্বারা সমাজের প্রতিটি মানুষ তার সঙ্গীদের সাথে সম্পর্কযুক্ত। আরেকজন সমাজবিজ্ঞানী গিডিংস, তিনি বলেছেন, সোসাইটি ইজ এ নাম্বার অফ লাইক ম্যানকাইন্ড ইন্ডিভিজুয়ালস হু নো অ্যান্ড এনজয় দেয়ার ওয়ার্ক টুগেদার ফর কমন এন্ডস। অর্থাৎ সমাজ হলো একই মনোভাবাপন্ন কতগুলো ব্যক্তি, যারা তাদের এই একই ভাবের কথা জানে, উপভোগ করে, সে কারণে সমজাতীয় লক্ষ্যের জন্য সমবেতভাবে তারা কাজ করতে সক্ষম হয়। সর্বশেষে আমরা বাংলাদেশের একজন সমাজবিজ্ঞানী ডক্টর হাবিবুর রহমানের সংজ্ঞা দিয়ে শেষ করব। তিনি বলেছেন, পারস্পরিক সম্পর্ক সূত্রে আবদ্ধ বা ভাবের আদান প্রদানের মাধ্যমে পারস্পরিক মিথস্ক্রিয়ায় রত এমন এক জনগোষ্ঠীর নামই হচ্ছে সমাজ, যারা গড়ে তোলে নিজস্ব সাধারণ প্রথা ও সংস্কৃতি। সুতরাং আলোচ্য সংজ্ঞাগুলোর আলোকে সমাজ বলতে মূলত আমরা বুঝি বহু ব্যক্তির একত্র বসবাস, যার পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমি সমাজের বৈশিষ্ট্যগুলো নিয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা করতে চাই। আমরা ইতোমধ্যে সমাজের সংজ্ঞাগুলোর মধ্যেই সমাজের উল্লেখযোগ্য দুটো বৈশিষ্ট্য আমরা দেখতে পেয়েছি। এক, বহু লোকের একত্র বসবাস, আর দুই হচ্ছে কোনো স্বার্থ বা উদ্দেশ্য সাধন।
এরপরে আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখব সেটি হচ্ছে যে পারস্পরিক নির্ভরশীলতা, অর্থাৎ সমাজের সদস্যরা প্রত্যেকের সাথেই নির্ভরশীলতার সূত্রে আবদ্ধ। যেমন একটা সমাজে মা সন্তান আছে, সন্তান মায়ের উপর নির্ভরশীল, বাবা সন্তানের উপর নির্ভরশীল, কিংবা সন্তান বাবার উপর নির্ভরশীল। অথবা দেখা যায় যে আমি আমার গরু আছে, আমি গরুর দুধ উৎপাদন করছি, আরেকজনের ধান আছে, আমি তার কাছ থেকে চাল নিচ্ছি কিংবা আমি তাকে দুধ দিচ্ছি। এভাবে দেখা যাচ্ছে যে পরস্পর উপর নির্ভরশীল হয়ে সমাজ পরিচালিত হয়। এরপর অপর বৈশিষ্ট্যটি হচ্ছে ঐক্য বা স্বাতন্ত্র্যতা, অর্থাৎ সমাজের মানুষ মাত্রই কিন্তু সবসময় যে ভালো সম্পর্ক থাকে তা নয়। ঝগড়াঝাটি হচ্ছে, মতের অমিল হচ্ছে, মারামারি হচ্ছে, কিন্তু যখন কোনো বিপদে পড়ছে তখন তারা ওই সমাজের সদস্য হিসেবে একেবারেই প্রচণ্ডভাবে ঐক্যবদ্ধ হয়ে তারা যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে এগিয়ে যায়। এরপরে যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে গতিশীলতা, অর্থাৎ সমাজের প্রত্যেকটি সদস্য তাদের নিজ নিজ দায়িত্ব কর্তব্যগুলো পালন করে যাচ্ছে এবং সমাজের প্রতিষ্ঠানগুলো যথা নিয়মে তাদের দায়িত্ব কর্তব্যগুলো পালন করে কাজগুলো করে যাচ্ছে বিধায় সমাজের গতিশীলতা আমরা দেখতে পাই, অর্থাৎ সমাজ স্থবির থাকে না, সমাজ বয়েই চলে। এর পরবর্তী যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে স্থায়িত্ব। সমাজ কিন্তু দীর্ঘস্থায়ী একটি প্রতিষ্ঠান। একটা সংঘ কিংবা একটি সমিতি হয়তো একটা নির্দিষ্ট সময় বা প্রয়োজন পূরণের পরে হয়তো ভেঙে যায়, কিন্তু সমাজকে আমরা কখনো ভেঙে যেতে বা উঠে যেতে আমরা দেখি না। সমাজ দীর্ঘস্থায়ীভাবেই সমাজের সদস্যরা দীর্ঘস্থায়ীভাবেই সমাজে বসবাস করে। তারপরে যেটা হচ্ছে পারস্পরিক সহযোগিতা। আমরা আলোচনায় পারস্পরিক নির্ভরশীলতা থেকে আমরা বুঝতে পারছি যে আমরা যেহেতু পরস্পরের উপর নির্ভরশীল, সেহেতু আমরা পরস্পরকে সহযোগিতাও করে থাকি। নিয়ন্ত্রিত এবং সুশৃঙ্খল জীবন, কেননা প্রত্যেক সমাজেরই কিছু আদর্শ, রীতিনীতি, মূল্যবোধ, নিয়ম কানুন থাকে, যেগুলো আমরা সামাজিক নিয়ম বলে অভিহিত করে থাকি, এবং সমাজের সদস্য হিসেবে আমরা প্রত্যেকেই সেই সামাজিক নিয়মগুলো মেনে চলতে বাধ্য থাকি। অতএব সমাজের যে ব্যক্তি সদস্যরা আছে তারা এই সমাজের যে একটা অলিখিত নিয়ম কানুন আছে এগুলো মানতে গিয়ে নিয়ন্ত্রিত এবং সুশৃঙ্খল জীবনযাপন করে। আর একটি হচ্ছে মূল্যবোধ এবং রীতিনীতি। ওই যে বললাম যে প্রত্যেক সমাজেরই নিজস্ব কিছু রীতিনীতি, মূল্যবোধ আছে, যেগুলো মেনেই সমাজের সদস্য থেকে চলতে হয়। ফলে এই মূল্যবোধের এবং রীতিনীতির বিষয়ে সমাজের মানুষেরা অত্যন্ত সচেতন থাকে। এছাড়া বৈচিত্র্যতা এবং সংস্কৃতি বা কৃষ্টি, প্রত্যেক সমাজের বিভিন্ন বৈচিত্র্যতা আছে। আমরা উপজাতীয় সমাজে দেখব যে সাধারণ বাঙালি সমাজের চাইতে তাদের যে সংস্কৃতিটা একটু অনন্য এবং বৈচিত্র্যপূর্ণ। বাঙালি শহরের সংস্কৃতি চাইতে গ্রামের সংস্কৃতি একটু অন্যরকম, অনেক বৈচিত্র্যপূর্ণ। অতএব সমাজের সৌন্দর্য হচ্ছে তার বৈচিত্র্যতার মধ্যে, সমাজের সৌন্দর্য হচ্ছে তার সংস্কৃতি এবং কৃষ্টির মধ্যে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আশা করছি যে আমাদের এই আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে সমাজ কী, সমাজের সংজ্ঞাগুলো কী, এবং সমাজের তোমার বৈশিষ্ট্যগুলো কী, এবং এরপর আমরা আরেকটি বিষয় একটু আলোচনা করে নিতে চাই, সেটি হচ্ছে সমাজের কার্যাবলী, অর্থাৎ সমাজ কী কী কাজ করে। মূলত সমাজ তার সদস্যদেরকে, এই যে আমরা যে বৈশিষ্ট্যগুলো পড়লাম তার ভিতরেই কাজগুলো নিহিত আছে: সহযোগিতা, সহমর্মিতা, তোমার সামাজিকীকরণ এবং পারস্পরিক সহযোগিতা। এইগুলো আমাদের সমাজ এই কাজগুলো করে আমাদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলছে, আমাদেরকে রক্ষা করছে, আমাদের জীবনকে পরিচালিত করছে। এভাবে সমাজ আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রত্যয় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমি এখানেই শেষ করব। আশা করি সমাজ কী, সমাজের সংজ্ঞা কী, সমাজের বৈশিষ্ট্যগুলো কী, এই বিষয়ে তোমরা বিস্তারিত ধারণা পেয়েছ, এবং বাকিটা তোমরা বাসায় বই কিনবে, পড়বে এবং জানতে চেষ্টা করবে। আর যদি না বুঝো, আমি তো আছি। ভালো থেকো সবাই, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং প্রত্যেকেই তার নিয়ম নীতি বিধিবিধানের মধ্যে চলবে। আশা করি সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফিজ।